1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এবং তারপর থেকে ধীরে ধীরে সমাজ যেমন উন্নত হয়েছে, সমাজে যেমন পরিবর্তন ঘটেছে, তার পাশাপাশি দেশের অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ধীরে ধীরে এগোতে শুরু করেছে। মানুষের দৈনন্দিন জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটেছে এবং দৈনন্দিন জীবনের পাশাপাশি বেড়েছে নগরায়ন, এবং যে নগরায়নের মধ্য দিয়ে মানুষের তাদের জীবন জীবিকার বেশ খানিকটা পরিবর্তন ঘটিয়েছে। এবং এই জীবন জীবিকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিভিন্নভাবে মানুষের মধ্যে একটা পরিবর্তন লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া যায়। একটা ছোট মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনটা আজকে অ্যান্ড্রয়েডের জায়গায় এসে পৌঁছেছে। তেমনই ঠান্ডার সময় কুজোর জল যে ব্যবহার করা, অর্থাৎ গরমের যে ঠান্ডা পানীয়, সেই পানীয়র জন্য ফ্রিজও এসছে, গরম কাটাতে এসছে এসি। কিন্তু প্রত্যেকের পক্ষে এই ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি মেশিন থেকে শুরু করে গিজার, এগুলো কেনার অনেকেরই সামর্থ্য নেই। কিন্তু তা বলে কি তারা কিনতে পারবেন না? কোনো দিন অবশ্যই কিনতে পেরেছেন এবং পারছেন। তার মাধ্যম হচ্ছে লোন, এবং বিভিন্ন সময় বিভিন্ন লোনের মধ্যে দিয়ে বা ইএমআইয়ের মধ্যে দিয়ে মানুষের ঘরে ঘরে এখন কালার টিভি থেকে ওয়াশিং মেশিন এবং সর্বোপরি এসি মেশিন পৌঁছেছে। কিন্তু নির্দিষ্ট সময়ের এই লোন যদি আপনি পরিশোধ না করেন, জানেন আপনার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নিতে পারেন সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আপনি কি জানেন নির্দিষ্ট ইএমআই যদি আপনি সঠিক সময়ের মধ্যে না দিতে পারেন, তাহলে আপনার ক্রেডিট যে স্কোর, সেই স্কোর কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আপনি কি জানেন ভবিষ্যতে লোন পাওয়ার ক্ষেত্রে আপনাকে কত বড় সমস্যার মুখে পড়তে হবে? এবং যদি আপনি সময়ের মধ্যে যদি লোন না দেন, আপনি কি জানেন আপনার জেল হতে পারে? আপনি কি জানেন, এ প্রশ্ন আপনি কোনোদিন করেছেন যে যদি আপনি সঠিক সময়ের মধ্যে লোন পরিশোধ করে দেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যাংক কি পদক্ষেপ নিতে পারে? আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই হয়তো মাঝে মধ্যে চিন্তায় পড়ে যান যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তো লোন পরিশোধ করে দিয়েছিলাম, তাহলে কেন আবার নতুন করে আমার কাছে প্রিমিয়াম চাইছে, কেন ইসিএস এর টাকা চাইছে, হঠাৎ কেন আপনার মোবাইলে একটা এসএমএস চলে এলো যে আপনার এখনো এই টাকাটা বকেয়া রয়েছে? এই সমস্ত উত্তর আপনাকে দেবে, সমস্ত উত্তর আপনি পাবেন এই লিগাল প্লাসের মধ্যে দিয়ে, যে লিগাল প্লাস ভারতীয় ন্যায় সংহিতা থেকে শুরু করে ইন্ডিয়ান পিনাল কোড এবং সিআরপিসিতে আপনার কোথায় কোথায় আটকাচ্ছে, কোথায় আপনাকে সমাধান দিতে পারে, তা একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে লিগাল প্লাস। এবং এই লিগাল প্লাসই আপনাকে আজকে এই তথ্য দেবে যে এই ঋণ খেলাপির ক্ষেত্রে ব্যাংক আপনার বিরুদ্ধে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি টানা 7 বছর লোন পরিশোধ না করতে পারেন, তাহলে আপনার বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেবে। এই যাবতীয় বিষয়গুলো কি বলছেন বিশিষ্ট আইনজীবীরা, শুনুন তাহলে। যে লোনগুলো দেওয়া হয়, সেই লোনের এগেনস্টে যদি কোনো প্রপার্টি বা গাড়ি থাকে, তাহলে ওদের অধিকার থাকে সেই প্রপার্টি বা বাড়িটা নির্দিষ্ট আইনে নিয়ে বিক্রি করে দেওয়া। টাকা উদ্ধারের জন্য সিভিল কোর্টে মামলা করতে পারে। যদি হোম লোনের প্রথম ইনস্টলমেন্টগুলো হয়, তাহলে প্রথম কিন্তু ইন্টারেস্টটা ব্যাংক গ্রাহকের থেকে কাটে এবং তারপর সেটা আসলে যায়। যে এখন একটা সংস্থা হয় সিভিল, তাতে 2-3টে কিস্তি
ডিউ হলেই তার নাম উঠে যাবে তাতে, তাতে ক্রেডিট স্কোর নিচে নেমে যাবে, পরবর্তী লোন পাওয়া যাবে না। তো সত্যি কথা, ক্রেতাকে অনেকভাবে হেনস্থা করে এবং তার থেকে বাঁচার উপায় একটাই, নো ডিউ সার্টিফিকেটটা আপনারা অবশ্যই নেবেন। আমরা বহু সময় দেখি যে ব্যাংকে গ্রাহকের সাথে ব্যাংক যারা আধিকারিক রয়েছে বিভিন্ন সময় তাদের একটা খুঁটিমুটি লেগে থাকে, এবং বিশেষ করে যারা লোন নেন সেটা পার্সোনাল লোন হতে পারে, হোম লোন হতে পারে, কার লোন হতে পারে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে লোনের একটা নির্দিষ্ট সময়সীমা থাকার পরেও সেই লোন গ্রাহক পরিশোধ করতে পারে না। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কি কি আইনি ব্যবস্থা নিতে পারে এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে? দেখো, 3 রকম লোন হয়। লোন তো অনেক রকমের হয়, পার্সোনাল লোন হয়, কার লোন হয়, হোম লোন হয়। এবার এক একটা লোনের ক্ষেত্রে এক একটা ব্যবস্থা ব্যাংক নিতে পারে। যদি যে লোনগুলো দেওয়া হয় সেই লোনের এগেনস্টে যদি কোনো প্রপার্টি বা গাড়ি থাকে, তাহলে ওদের অধিকার থাকে সেই প্রপার্টি বা বাড়িটা নির্দিষ্ট আইনে নিয়ে বিক্রি করে দেওয়া। কিন্তু পার্সোনাল লোনের ক্ষেত্রে সেটা হয় না। পার্সোনাল লোনের ক্ষেত্রে যেরকম নর্মাল কোর্টে মামলা করে সেটা করতে পারে গ্রাহকদের এগেনস্টে। আর চেক যদি কিছু দেওয়া থাকে তাহলে চেক বাউন্সের জন্য 138 অবশ্যই করতে পারে, সেটা ক্রিমিনাল কোর্টে হবে। তো এই ব্যবস্থাগুলো ব্যাংক নিতে পারে গ্রাহকদের এগেনস্টে। তাহলে যদি লোন যদি সুরক্ষিত থাকে গাড়ি বা বাড়ি দিয়ে, তাহলে সেটা ব্যাংক বিক্রি করার ব্যবস্থা করতে পারে। অন্যথায় টাকা উদ্ধারের জন্য সিভিল কোর্টে মামলা করতে পারে, আর চেক বাউন্স করলে তোমার ওখানে গিয়ে ক্রিমিনাল কোর্টে 138-এর মামলা করতে পারে। এটা ব্যাংক যে স্টেপগুলো নিতে পারে সাধারণ গ্রাহকদের এগেনস্টে। উল্টো দিকে গ্রাহকদের এক্ষেত্রে আইনি সুরক্ষা কি আছে? দেখো প্রতিটা লোনই একটা এগ্রিমেন্ট অনুযায়ী হয়। এগ্রিমেন্ট ছাড়া কোনো লোন হয় না, কোনো সংস্থাই এগ্রিমেন্ট ছাড়া লোন দেয় না। তো যখন লোন দেবে তখন গ্রাহকদের প্রথম উচিত সে এগ্রিমেন্টটা নিজেকে পড়ে নেওয়া পুরো, এবং বা কোনো আইনজীবীর সহায়তায় নেওয়া। প্রতিটা লোনের ক্ষেত্রেই একটা কথা বলে ফাইন প্রিন্ট বলে একটা কথা আছে। ফাইন প্রিন্ট কথাটার মানে যে কথাগুলো খুব ছোট 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 অক্ষরে লেখা থাকে, সাধারণত পড়া যায় না, কিন্তু এই জায়গাগুলো পড়তে হবে। এবং পড়েই একজন গ্রাহকের প্রথম কথা হলো লোন নেওয়া উচিত। এবার কিছু কিছু জিনিস গ্রাহকদের বোঝা উচিত। যেমন হোম লোনের ক্ষেত্রে প্রথমে শোধ যেটা হয় সেটা কিন্তু আসল না, প্রথম শোধ হয় ইন্টারেস্ট। যদি হোম লোনের প্রথম ইনস্টলমেন্টগুলো হয় তাহলে প্রথম কিন্তু ইন্টারেস্টটা ব্যাংক গ্রাহকের থেকে কাটে এবং তারপর সেটা আসলে যায়। এবং আমাদের একটা গ্রাহকদের একটা ধারণা আছে যে 50 লাখের লোন নিয়েছিলাম, আমি তো 30 লাখ দিয়েছি, তাহলে আর 20 লাখ না। একটা 50 লাখের লোন যদি কোনো একটা গ্রাহক নেয়, তার উপর যদি 20 বছরের ইন্টারেস্ট দেয়, সেই অঙ্কটা কিন্তু 1 কোটি টাকার সমান। সুতরাং যদি কেউ ভেবে থাকে যে আমি 50 লাখ 30 লাখ দিয়ে দিলাম আর 20 লাখ দিলেই আমার লোনটা শেষ হবে, সেটা কিন্তু নয়। তো গ্রাহককে যেটা করতে হবে, প্রতিটা লোনের ক্ষেত্রেই আগে ফাইন প্রিন্টটা বুঝতে হবে যে কত টাকা লোন নিলে আমাকে কতটা শোধ করতে হবে এবং কিভাবে করতে হবে। সব থেকে ভালো যেটা উচিত প্রতিটা গ্রাহককে নিজের সামর্থ্যের মধ্যে লোন নেওয়া। সামর্থ্যের বাইরে গিয়ে কোনো গ্রাহক যেন লোন না নেন, কেন লোন খেলাপ হলেই তার এগেনস্টে মামলা হবে। এবং মামলার থেকে বড় কথা এখন যেটা খারাপ, যে এখন একটা সংস্থা হয় সিভিল, তাতে 2-3টে কিস্তি ডিউ হলেই তার নাম উঠে যাবে তাতে ক্রেডিট স্কোর নিচে নেমে যাবে, পরবর্তী লোন পাওয়া যাবে না। তো গ্রাহককে প্রথম সচেতন গ্রাহক হতে হবে এবং সচেতনভাবে পুরো এগ্রিমেন্টটা পড়া এবং ফাইন প্রিন্টগুলো পড়া এবং কিস্তি আসল সুদ আসল মিলে কত হচ্ছে সেটা আগে থেকে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী লোন নিতে হবে। এবং ব্যাংকের এগেনস্টে ব্যাংক যদি কিছু ভুল করে তাহলে কোর্টে যেমন যাওয়া যায়, তার আগে সাধারণ গ্রাহক কিন্তু অনলাইনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংকিং অম্বাসম্যানের কাছে রিপোর্ট করতেই পারে এবং সেখানে করে সুরাহা পেতে পারে। ক্রেতা সুরক্ষা দপ্তরেও যেতে পারে। এবং তার সঙ্গে এমনি আমি অ্যাডভাইস করব যে প্রথমে ক্রেতা সুরক্ষা আর আরবিআই অম্বাসম্যানের ব্যাংকিং অম্বাসম্যানের কাছে যাওয়া এবং সেখানে সুরক্ষা না পেলে তবেই কোর্টে আসা। এক্ষেত্রে যদি কোর্টে ব্যাংক বা গ্রাহক আসে, ব্যাংকের বিরুদ্ধে যদি গ্রাহক আসে
হয়তো কেউ হোম লোন নিয়েছে, হোম লোন নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে সে 50 লাখ টাকার কাছাকাছি ধরে নেওয়া যেতে পারে সেই হোম লোন। এবার সে অলরেডি মনে করছে যে তার টাইম ফ্রেমের মধ্যেই সে 50 লাখ টাকা দিয়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময় হয়তো তার ফোনে ফোন আসে বা বাড়িতে লোক আসে, বলে যে আপনার কিন্তু এখনো একটা ডিউস বাকি আছে। এই যে এটা অতিরিক্ত ম্যাক্সিমাম সময় দেখা যায় লোনটা পরিশোধ হয়ে গেছে, শেষ যে ইসিএসটা সেটা কাটা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তারপরে বলছে আপনার কিন্তু একটা পেন্ডিং রয়ে গেছে। এই রহস্যটা কি? রহস্যটা কিছুই না, রহস্যটা হলো যে প্রথম কথা, হোম লোন পে করতে গেলে কোনো প্রিপেমেন্ট চার্জ দিতে হয় না। এটা একটা হোম লোনের সুবিধা। যেই হোম লোন নিক তার যদি হাতে সামর্থ্য আসে সে কিন্তু লোন শোধ দিতে হবে। কিন্তু লোন যদি পুরো শোধ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস প্রতিটা গ্রাহককে আমি অ্যাডভাইস করব, সেটা হলো একটা নো ডিউ সার্টিফিকেট। এই নো ডিউ সার্টিফিকেটটা ব্যাংকের থেকে না নিয়ে, ব্যাংকের পুরো টাকা আপনার দেওয়ার সামর্থ্য থাকলেও আপনি দেবেন না। পুরো টাকা তখনই দেবেন যখন আপনাকে নো ডিউ সার্টিফিকেট দেবে এবং তার সঙ্গে যে যে জিনিসগুলো ব্যাংকের কাছে জমা আছে, ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে, তাদের কাছ থেকে সেইগুলো ফেরত নেওয়া। তার মানে আপনার একটা সম্পত্তির দলিল সেটা ব্যাংকের কাছে থাকে, এটা আপনি ফেরত নেবেন। আপনার যদি অ্যাডভান্সে চেক কাটা থাকে, ব্ল্যাঙ্ক চেক, সেটা আপনি ফেরত নেবেন এবং আপনার যে কাগজপত্র সব বুঝে ব্যাংকের থেকে ফেরত নেবেন এবং তার সঙ্গে নো ডিউ সার্টিফিকেটটা নেবেন। এই নো ডিউ সার্টিফিকেট যদি নেন তাহলে লোন শোধ করার পর এই অসুবিধাটায় পড়তে হবে না। এখন প্রবলেমটা হচ্ছে সাধারণ গ্রাহক এখন শুধু তো সরকারি ব্যাংক বা রেপুটেড বেসরকারি ব্যাংক থেকে লোন নেয় না, অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ভুইফোট তাদের থেকেও লোন নেয় এবং তারা কিন্তু সত্যি কথা ক্রেতাকে অনেকভাবে হেনস্থা করে এবং তার থেকে বাঁচার উপায় একটাই, নো ডিউ সার্টিফিকেটটা আপনারা অবশ্যই নেবেন এবং কোনো পোস্ট ডেটেড চেক বা কিছু যদি ব্যাংকের কাছে থাকে, সম্পত্তির দলিল থাকে, সেগুলো কিন্তু আপনারা আগে ফেরত নেবেন, তারপর পুরো টাকা আপনারা দেবেন। এটা আমার অ্যাডভাইস আপনাদের কাছে। এটা শহর কেন্দ্রিক মানুষ, তারা অনেক বোঝদার, তারা অনেকটা শিক্ষিত, কিন্তু গ্রাম বাংলার ক্ষেত্রে বা একেবারে প্রান্তিক যারা রয়েছে তারা বহু সময় কোথাও না কোথাও থেকে তারা ইসিএস এর মাধ্যমে কেউ একটা মোবাইল ফোন কিনলো বা কেউ একটা ফ্রিজ কিনলো, এই যে সেখানেও তো একটা লোন সিস্টেম, মানে কোনো একটা তো ব্যাংক মারফত এইগুলো লোনগুলো তারা পেয়ে থাকে। এক্ষেত্রে যদি তারা এই সমস্যায় পড়ে, সেই মানুষগুলো, সেই প্রান্তিক মানুষগুলো, তাদের পক্ষে তো এত কিছু জানা সম্ভব নয় যে ব্যাংক থেকে এই যে লোন ডিউ সার্টিফিকেট বা এই যে পেপারসগুলো তুলে না। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন সেই সমস্ত মানুষ? দেখুন, গ্রামের একটা সমস্যা হচ্ছে, গ্রামে যেহেতু ব্যাংকিং পরিষেবাটা সেভাবে যায়নি, সেহেতু এই ভুইপোর সংস্থাগুলো বেশি লোন নেওয়া হয়, কনজিউমার ডিউরেবলের জন্য লোন নেওয়া হয়, সব কিছুই নেওয়া হয়। কিন্তু সেখানেও দেখুন, দোষ কিন্তু আপনাকেই দেবে, আপনি কেন পড়েননি। আপনাকে একটা কথা আমাদের বলার, যদি কোনো জায়গায় এরকম সমস্যায় পড়েন, সব সময় আপনি কারোর সাহায্য নেবেন এবং ব্যাংকে 10 বার প্রশ্ন করবেন যে এটার পরিবর্তে কি হবে, এবং যে এই জিনিসটা বোঝে তাকে নিয়েই গিয়ে লোন নেবেন এবং তাহলে প্রতারিতটা কম হবেন। আর চেষ্টা করবেন কোনো সরকারি জায়গা বা কোনো রেপুটেড সংস্থা থেকেই লোন নেওয়া। টাকা দিচ্ছে বলেই যাত্রার থেকে লোন নেবেন না, প্রাইভেট লেন্ডাররা ভালো না। সুতরাং আপনি বড় ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সেখান থেকে আপনি লোনগুলো নেওয়ার চেষ্টা করুন এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যত হয় তাদের অ্যাভয়েড করুন। যদি একদমই না পারেন, যিনি বুঝবেন তাকে আপনি নিয়ে যান সঙ্গে এবং তাতে আপনি ছোট হবেন না, এটা আপনাকে সুরক্ষিত করবে। অনেক সময় আমরা দেখতে পাই যে বহু ঘটনা, যে বহু বৃদ্ধ মানুষজন রয়েছে যারা ব্যাংকের, তাদের সাথে ট্রানজাকশনটা খুব বেশি নিয়মিত নয়, পাসবই হয়তো বাড়িতে রয়েছে এবং তার এটিএম পর্যন্ত সে ব্যবহার করে না, অথচ দেখা যায় তার সেই সংশ্লিষ্ট ব্যাংক থেকেই তার এটিএম বা তার পাসবই ছাড়াই অন্য মানুষ টাকা তুলে নেয়। এক্ষেত্রে এই যে সেটাও তো একটা ফ্রডিংয়ের মতো, মানে আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি সেখানে কোনো ট্রানজাকশন বা অনলাইন কোনো ট্রানজাকশন করিনি, কিন্তু দেখা গেল যে কোনো এক কারণে আমার ব্যাংক থেকে টাকাটা কেটে গেল। এটা কি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে না? এক্ষেত্রে ব্যাংকের ইনভলভমেন্টটা বা তাদের যে দায়িত্ব, তারা কি এড়িয়ে যেতে পারে? দেখুন, স্পেসিফিক ঘটনা ছাড়া তো আমি বলতে পারবো না, কেননা প্রতিটা ঘটনা এবং তা কিভাবে ফ্রড হয়েছে সেটা অন্য ব্যাপার। সুতরাং ঘটনা একদম ইন জেনারেল আমি কোনো কমেন্ট করতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলি, এখন যা ট্রানজাকশন যে ব্যাংকেই হোক,
আপনি সবসময় একটা SMS পান। আপনাকে কিন্তু প্রতিটা SMS পড়তে হবে। পড়ার পর আপনি যদি দেখেন যে কোনো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চলে গেছে কিন্তু আপনি করেননি, তাহলে আপনার রেমেডি হলো 3টে। প্রথম, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনি রিপোর্ট করবেন। তারপর ফোন ব্যাঙ্কিংয়ের একটা নাম্বার থাকে সেই ব্যাংকের, সেখানে গিয়ে আপনি কমপ্লেনটা জমা দেবেন এবং বলবেন যে আমি পুলিশ থানায় আমি এরকমভাবে এই কমপ্লেন করেছি এটার সঙ্গে, এবং তার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোর্টালে গিয়েও আপনি আপনার যেটা অভিযোগ সেটা দাখিল করবেন। এবং এটার একটাই জিনিস আপনাকে করতে হবে, যত তাড়াতাড়ি করবেন তত ভালো। আপনি যদি রাত্রিবেলা SMS পান, পরের দিন সকালবেলায় আপনার প্রথম কাজ হলো সংশ্লিষ্ট থানা, ব্যাংক এবং সব জায়গায় যেগুলো বললাম সেখানে আপনার যে অভিযোগ সেটাকে দাখিল করা, এবং দাখিল করলে আপনি টাকাটা পাবেন। যত দেরি হবে, রিজার্ভ ব্যাংকের একটা টাইমলাইন আছে, সেই টাইমলাইন ক্রস করে গেলে কিন্তু আপনি আর পাবেন না। কিন্তু বহু সময় তো আমরা দেখতে পাই যে এই যে লোনের কথাটা যখন বললেন যে নো অবজেকশন, যেটা নো অবজেকশন সার্টিফিকেটটা হয়তো তারা দিল, কিন্তু পেপারস গুলো তো তারা ফেরত দেয়। এই যে যেগুলো ECS এর যে চেক বা কোনো মর্টগেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা লেন্দি প্রসেস হয়ে যায়। আমার সমস্ত ডিউস কমপ্লিট, অথচ সেটা পেতে গিয়ে লেন্দি হয়। এক্ষেত্রে কি আইনি সহায়তা পেতে পারে ব্যাংকের? না, আইনি সহায়তা না। তখন যখন আপনি লোন শোধ করছেন তখন চাবিটা আপনার হাতে। লোন যখন শোধ করবেন তখন চাবিটা আপনার কাছে, এবং যে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সে চাইছে লোনটা শোধ হোক। তো যখন বললেন ঠিক আছে আপনার লোন শোধ হবে, কিন্তু কাগজপত্র যা আছে আমাকে কিন্তু ইমিডিয়েটলি দিতে হবে, না দিলে আমি লোন শোধ করব না। কেননা সরকারি বা বেসরকারি ব্যাংক হয়তো করবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিন, তাহলে কিন্তু ঘটনা আছে যে চেকগুলো তারা পরে জমা করে হ্যারাস করে। তো আপনি এই ফাঁদে পা দেবেন না। নো ডিউ সার্টিফিকেট নেবেন এবং সব কাগজ আপনি বুঝে নেবেন, ইনক্লুডিং পোস্ট ডেটেড চেক আর জমির কাগজ, এইগুলো আপনাকে নিতেই হবে। প্রতিটা এখন নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে, ছোট ছোট পরিবার, যে ছোট ছোট পরিবার তারা অন্তত লোন নেওয়ার মতো একটা বড় অ্যামাউন্ট তাদের, বা ফ্ল্যাট কেনার মতো তাদের সেই বড় অ্যামাউন্ট থাকে না। তারা হয়তো একটা 8 লাখ বা 10 লাখ বা 15 লাখ একটা লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনলো, কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো 11 টাইম সে দিতে পেরেছে, 12 টাইম সে সেই লোনটা বা তার চেকটা বাউন্স হয়ে গেছে, এবং সেটা দেওয়ার ক্ষেত্রে সে আর অন্য কোনো অপশান পাচ্ছে না। এক্ষেত্রে সেই মানুষগুলো কি করবে, বা তাদের কি আইনি সুরক্ষা থাকবে? আমি বলছি 11টা চেক সে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে, 12 নম্বর চেকে এসে সেই টাকাটা পেমেন্ট করার তার সাধ্য নেই, হয়তো অনেক বড় সমস্যা, যে কারণে ওই 12তম পেমেন্টটা তিনি করতে পারেননি। এক্ষেত্রে তার কি কোনো আইনি রক্ষা কবচ থাকতে পারে, বা তার এই যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা পাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে, বা তাদের সুবিধা? দেখুন, এখন আজকালকার দিনে ব্যাংকিং লটা খুব রিজিড হয়ে গেছে, এবং এত ব্যাংক ফ্রডের ঘটনা ঘটেছে এবং ব্যাংক থেকে এত চুরি তছরূপ হয়েছে, এখন বিভিন্ন রকমের আইন এসে গেছে, এবং যে আইন আসার পর গ্রাহককে এখন আর সেই সুবিধা পাওয়া যায় না। যদি লাস্ট ইনস্টলমেন্ট বা 1-2 ইনস্টলমেন্ট আপনি দিতে না পারেন, তাহলে জিনিসটা যেটা আপনাকে করতে হবে সেটা সংশ্লিষ্ট ব্যাংক বা সেখানে গিয়ে বলতে হবে যে আমার লোনটা এক্সটেন্ড করে দাও, আমার লোনটাকে রিস্ট্রাকচার করে দাও। এইটা কিন্তু ব্যাংকের যে অফিসার আছে তার ডিসক্রিশনে পড়ে। সে আপনি 11 লাখের লোন নিয়েছেন, 10 লাখ দিলেন, 1 লাখ দিতে পারছেন না, আপনাকে ওই 1 লাখ হয়তো আবার রিস্ট্রাকচারিং ওরা লোন করে দিতে পারে, এটা ওদের ক্ষমতায় আছে। কিন্তু এটা আপনার অধিকার না, এটা ব্যাংক এবং আপনাকে দুজনকেই মানতে হবে যে এই লোনটাকে রিস্ট্রাকচার এবং রিফেস করে আপনাকে আরও একটু সময় দেওয়া, টাকাটা পেমেন্ট করার। কিন্তু টাকাটা আপনাকে পেমেন্ট করতেই হবে, কেননা এটা আপনার যেমন অধিকারের ব্যাপার, আপনার ফ্ল্যাটটা, সেমনি ব্যাংকের অধিকারও আছে যে সে টাকাটা পাওয়া। সুতরাং দুই অধিকারের একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। দুজনেই যদি এগ্রি করে, তাহলে আপনার কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে এই বাকি অ্যামাউন্টটা রিস্ট্রাকচারিং করে পেমেন্টের। জমি বাড়ি কেনার ক্ষেত্রে কি একই আইন? হ্যাঁ, জমি বাড়ি কেনার ক্ষেত্রে একই আইন। আপনাকে লোনটা বুঝে দিতে হবে, আপনার সামর্থ্য দেখে লোন নিন, এটা হলো মেন কথা। আপনি ক্রেডিট কার্ড নিচ্ছেন, ক্রেডিট কার্ড সোয়াইপ করলেই আপনি পেমেন্ট করে দিচ্ছেন, এটা তো খুব মজার ব্যাপার, পকেটে টাকা নেই। কিন্তু ক্রেডিট কার্ডের টাকা যখন আপনি দিচ্ছেন না, তখন আপনার উপর প্রতি মাসে 36% ইন্টারেস্ট হচ্ছে, ইয়ারলি 36% ইন্টারেস্ট রেট ফর ক্রেডিট কার্ড, 2.95% পার মান্থ। তো এই ইন্টারেস্টটা আপনার উপর চেপে যাচ্ছে,
লোন নেওয়া নিয়ে যেমন টাকা পাওয়া যায়, সেটা শোধ করাটা কিন্তু আপনার বেশি দায়িত্ব, এবং এই ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে সব সময় যে আমার এই লোন, তার উপর কত ইন্টারেস্ট আর আমায় কত টাকা দিতে হবে। এই ব্যাপারে যদি আপনি সচেতন হয়ে চলেন এবং আপনার সামর্থ্যের মধ্যে চলেন, আমার মনে হয় না কোনো সমস্যায় আপনারা পড়বেন। ক্রেডিট কার্ড যদি ডিফল্ট করে মানে সেক্ষেত্রে সেই ক্রেতার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা কি ব্যাংক কর্তৃপক্ষ করতে পারে? সাধারণত করে না, কেননা অ্যামাউন্টটা কোনো সময় শত পৌঁছায় না। কিন্তু হ্যাঁ, ক্রেডিট কার্ডের হলে সাধারণ কোর্টে মামলা করবে, আর তাছাড়া আছে লোন রিকভারি এজেন্ট, তারা বারবার ফোন করবে, বিরক্ত করবে, সেটা তো একটা ঝামেলা আছে।